আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত আমার লেখা ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি এমসিকিউ সমাধান পর্বে। তো এই পর্বে আমরা মূলত সমাধান করব চ্যাপ্টার 4 এর দ্বিতীয় টপিক বা দ্বিতীয় পর্ব। তো চলো আমরা একটু দেখে নিই যে আমাদের এই পর্বের শিরোনাম কি। তো আমরা এখন আলোচনা করব চ্যাপ্টার 4 এর টপিক 2, যার টাইটেল হচ্ছে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায়, গ্রুপ নির্ণয় সংক্রান্ত এমসিকিউ, পর্যায় নির্ণয় সংক্রান্ত এমসিকিউ। তো চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পার্টটা শুরু করি। তবে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ তোমাদেরকে একদম সলভ করে করে অ্যান্সারটা কিভাবে আসলো সেগুলো বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা হয় তারা অবশ্যই কিন্তু এই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইটি তোমরা সংগ্রহ করতে পারো এবং তোমার এমসিকিউর দুর্বলতাকে খুব দ্রুত ঘরে বসেই তুমি কাটিয়ে ফেলতে পারো। সো আর দেরি না করে দ্রুতই আমাদের বইটি সংগ্রহ করে ফেলো। আচ্ছা ফাইন, সো চলো দেখি আমাদের নেক্সট টপিক, এবং টপিকে আমরা কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করব। ফাইন, দেখো 40 নাম্বার কোশ্চেন। 40 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে যে জেড একটা মৌল, এখানে বলতেছে এন স্কোয়ার, হ্যাঁ, আর n-1d3 হলে পর্যায় সারণীতে জেড এর অবস্থান কোন গ্রুপে। তো আমি তোমাদেরকে আগেই বলে দিই, দেখো আগেই একটা জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই যে আমাদের ডি যেটা হয়, খেয়াল করো, আমাদের ডি হয় সবার আগে 3D, কারণ 2D এবং 1D এটা পসিবল না আসলে কেমিস্ট্রিতে। তো 3D হয় সবার আগে, তো 3D3। আচ্ছা, ডি এর আগে কি আসে দেখো, এখানে কি বলতেছে NH2 আর n-1D, n-1D, তাহলে n-1 খেয়াল করো, n-1 যদি 3 হয়, n-1 যদি 3 হয় তাহলে n কত হবে বলো তো? 4। n কত হবে? 4। তাহলে এখানে কি হচ্ছে? 4s2। তাহলে আমার ইলেকট্রনগুলো, সর্বশেষ ইলেকট্রনগুলো কোথায় যাচ্ছে? সর্বশেষ ইলেকট্রনগুলো ডিতে যাচ্ছে। আমি এদেরকে ডি ব্লক মৌল বলবো। ডি ব্লক মৌল, লাস্ট ইলেকট্রন যেখানে যায় আমি তাদেরকে সেই ব্লকের মৌল বলবো। তাহলে এটা একটা ডি ব্লক মৌল। এখন এর গ্রুপ সংখ্যা কত হবে? সম্ভবত প্রশ্নটি হচ্ছে এর অবস্থান কোন গ্রুপে। তাহলে ডি ব্লকের গ্রুপ নির্ণয় সূত্র কি? আমি কিন্তু একটা তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেই। তাহলে ডি ব্লকের গ্রুপ নির্ণয় সূত্র হচ্ছে, তুমি সর্বশেষ ডি এর ইলেকট্রন নিবা প্লাস ডি এর আগে যে এস থাকবে বা ডি এর পাশে যে এস থাকবে সেই এস এর ইলেকট্রন নিব আমরা। তো ডিতে ইলেকট্রন আছে কয়টা? ডিতে ইলেকট্রন আছে 3টা, আর এসি ইলেকট্রন আছে কয়টা? এসি ইলেকট্রন আছে 2টা। সো 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তার মানে এই যে পরমাণুটি, এই পরমাণুটির গ্রুপ সংখ্যা কত হবে? 5। ঠিক আছে, তো আমরা দেখি 5 অপশনে আছে কিনা। ইয়েস, খ নাম্বারটা 5 অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলতেছে, এইটা ঠিক আগেরটার মতোই, দেখো বুঝতে পারবা। আমি বলতেছি যে এখানে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, মৌলটি কোন গ্রুপের ফলো করো। এখানে দেখো এস আছে, খেয়াল করো এস আছে, এস এর আগে কি ডি আছে? ইয়েস, এস এর আগে ডি আছে। তোমাকে এস থাকলে, সর্বশেষে যদি এস থাকে তাহলে ফলো করতে হবে এস এর আগে কে আছে। এস এর আগে ডি থাকলে সূত্র হবে এক রকমের, এস এর আগে পি থাকলে সূত্র হবে আরেক রকমের। তো ডি থাকলে তো অলরেডি আমি কাহিনী দেখাই দিয়েছি যে ডি থাকলে কি হবে। তাহলে আমরা এদের দুজনের যোগফল নিব। সো ডিতে আছে কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। এসে আছে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। তাহলে 10 আর 2 যোগ করলে কত হবে বলো তো? 12, তাই না? তাহলে আমাদের দেখো গ নাম্বারটা এখানকার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, সেম ভাবে, আশা করি এটা তোমরা সবাই পারবা। এখানে দেখো সর্বশেষে কে আছে? এস আছে। এস এর আগে কে আছে? ডি আছে। তাহলে এসি ইলেকট্রন আছে কয়টা? 2টা। ডিতে আছে কয়টা? একটা। যোগ করলে কত হবে? 3 হবে। ব্যাস, কাহিনী শেষ। আচ্ছা চলো এখানে চলে যাচ্ছি। তাহলে এখানেও সেম, দেখো সেম টাইপের কোশ্চেন, যে ডিতে আছে কয়টা? 5টা। এসি আছে কয়টা? একটা। যোগ করলে যোগফল কত হবে? 5 + 1 = 6। তাহলে আমরা এখান থেকে ডি ব্লক রিলেটেড যে প্রশ্নগুলো আসছে আমাদের, সেগুলো আমরা সমাধান করতে পারলাম। এবারে চলো আমরা যাচ্ছি উদ্দীপক ভিত্তিক কোশ্চেন এর সমাধানে। তো এখানে বলতেছে যে এক্স, ওয়াই ও জেড, খেয়াল করো এক্স, ওয়াই, জেড। তো তুমি ওয়াই, এক্স আর জেড এই তিনটা হচ্ছে তোমাকে প্রতীক হিসেবে ব্যবহার করতেছে। তাহলে এখানে সি মানে কে? সি মানে কার্বন। আর এস মানে কে? এস মানে হচ্ছে সালফার। তো আমাকে বলতেছে ওয়াই মৌলটির, দেখো সালফার যেই গ্রুপে, সালফারের গ্রুপে উপরে কে আছে? সালফারের গ্রুপে উপরে আছে অক্সিজেন। সালফারের গ্রুপে উপরে আছে অক্সিজেন, মানে অক্সিজেন হচ্ছে শুরুতে, তারপরে সালফার। এখন আমাকে মূলত অক্সিজেন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো চলো আমরা একটু দেখি অক্সিজেন মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায়। তো হচ্ছে 1s2 2s2 2p4, 1s2 2s2 2p4 ইলেকট্রন বিন্যাস আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে
তো এবারে আমরা কি করতে পারি, এবারে আমাদের এই ইলেকট্রন তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল, পিতে গেল, তাই না? সর্বশেষ ইলেকট্রন হচ্ছে পিতে যাচ্ছে। তো আমাকে এখন যেই কাজটা করতে হবে যে আমরা এই লাস্ট শেলের ইলেকট্রনগুলো নিব। এসি ইলেকট্রন আছে কয়টা, 2টা। পিতে আছে কয়টা, 4টা, প্লাস এর সাথে 10 যোগ, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন যদি পিতে গিয়ে শেষ হয় তাহলে আমাদের তখনকার সূত্র হচ্ছে আমরা পি এর ইলেকট্রনগুলো নিব, আমরা এস এর ইলেকট্রনগুলো নিব, আমরা 10 যোগ করব, তাহলে ইজিকস টু কত হচ্ছে, ইজিকস টু হয়ে যাচ্ছে 16। তাহলে আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার কত, 16। গ নাম্বারটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে যে জেড মৌলের কথা বলতেছে, তাহলে জেড কি হবে? আচ্ছা দেখো তাহলে জেড হচ্ছে সালফারের আগে, সালফারের আগে কে বলতো, সালফারের ইমিডিয়েটলি আগে হচ্ছে ফসফরাস, সালফারের ইমিডিয়েট আগে হচ্ছে ফসফরাস। তাহলে আমাকে এখন জেড এর ইলেকট্রন বিন্যাস করতে বলছে, মানে আমাকে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করতে বলতেছে। তো চলো আমরা এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি, ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি। দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কত হবে, সো পি ফসফরাস 15 কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। আমরা ফসফরাস ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। তাহলে এখানেও লাস্ট ইলেকট্রনটা পিতে যাচ্ছে, সো কাউন্ট কি হবে, তাহলে সর্বশেষ এসে ইলেকট্রন আছে কয়টা, সর্বশেষ এসে আছে 2টা, পিতে আছে কয়টা, 3টা, এক্সট্রা 10 যোগ ইজিকস টু কত হচ্ছে 15। কত হচ্ছে 15। তাহলে আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে কত, এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে 15। আচ্ছা নেক্সট প্রশ্ন বলতেছে কি দেখো, মনে করো একটি মৌলের সুস্থিত আয়ন হচ্ছে A2+, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা মৌলটির গ্রুপ কোনটি? ওকে, ভালো একটা প্রশ্ন। এখন সবার আগেই বলতেছে কিন্তু আয়নের, আমরা যেই ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি এই ইলেকট্রন বিন্যাসটা কোনো একটা আয়নের, যে আয়নটা হচ্ছে A2+। তো এখানে কাহিনী হচ্ছে যে এইখানে আমার 2টা ইলেকট্রন কম আছে, তাহলে 3s2 3p6 এরপরে কি আসে বলতো, 4s2 কি আসে বলতো, এরপরে আসবে হচ্ছে আমাদের 4s2, কেননা 3s 3p এর পরে আসে হচ্ছে 4s2। এখন এই 4s2 এর ইলেকট্রনগুলো ত্যাগ হওয়ার পরেই তো A2+ হয়েছে। তো এইখানে টোটালি কাউন্ট করে ফেলো তো মোট কয়টি ইলেকট্রন আছে, 2 4 10 12 18 20, 20টা। তাহলে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে ক্যালসিয়াম, সো ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা কত, ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 2, এটা আমরা সহজেই জানি। তো তোমরা এক্সামে আসলে ওরকম কিচ্ছু দরকার নাই, তোমরা আগে ইলেকট্রনগুলোকে কাউন্ট করে ফেলবা যে 2 4 10 12 18 আর 2+ মানে 2টা কম, তাহলে আরো 2টা বাড়াই, তাহলে কয়টা হয় 20টা। 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের গ্রুপ হচ্ছে 2। অপশনে 2 যেখানে দেখবা সেটাই তোমরা ফিল আপ করে ফেলবা। আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছে। দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস করে করে আসলে আমাদের গ্রুপ এবং পর্যায়গুলো নির্ণয় করতে হবে, সো এইগুলোই আমাদের মূল কনসার্ন থাকতেছে। এখানে বলতেছে যে এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস বলা আছে মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। সো তুমি একটু ইলেকট্রনগুলোকে কাউন্ট করো, দেখো 2 4 10 12 18 18 2 20 20 5 25। ওকে ফাইন। তাহলে এখানে আমি কিন্তু অলরেডি একটা ট্রিক্স শিখাই দিছিলাম, মাত্রই তোমাদেরকে 2-3টা এমসিকে আগে বলছিলাম যে এস এর আগে যদি ডি থাকে, কে থাকে, ডি থাকে, তাহলে ডি এবং এস এর ইলেকট্রন আমরা যোগ করব। সো 5, খেয়াল করো 5 আর 2 যোগ করলে কত হবে 7, 5 আর 2 যোগ করলে কত হবে 7 হবে। সো গ্রুপ কত হবে বলো তো, গ্রুপ হয়ে যাচ্ছে 7। আচ্ছা এবারে আসো নেক্সট ইলেকট্রন বিন্যাসে। নেক্সট ইলেকট্রন বিন্যাস কি বলতেছে যে 1s2 2s2 2p1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, কোন গ্রুপে। সো লাস্ট ইলেকট্রন কোথায় গেছে বলো তো, পিতে গেছে। তো পিতে গেলে আমরা কি করি, পিতে গেলে আমরা এস এর ইলেকট্রন নেই, তাই না? তারপরে আমরা কার ইলেকট্রন নেই, পি এর ইলেকট্রন নেই, তাই না? এর সাথে আমরা কত যোগ করি, 10 যোগ করি, তাহলে মোট যোগফল কত হচ্ছে 13। কত হচ্ছে 13। সো আমাদের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা চলো এখান থেকে একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এখানে কি বলতেছে দেখো। ওকে ফাইন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কিউ মৌলটি, আচ্ছা কিউ এর পরিচয় কি, কিউ এর পাশে একটি পারমাণবিক সংখ্যা লেখা আছে 14, তার মানে কিউ মৌলটি হচ্ছে আমাদের কে সিলিকন, কিউ মৌলটি হচ্ছে আমাদের সিলিকন। এখন এই সিলিকন মৌলটি কোন গ্রুপে অবস্থিত, কোন গ্রুপে। সো যদি তোমরা মুখস্থ পারো যে হ্যাঁ স্যার সিলিকন এই গ্রুপে, কোনো সমস্যা নেই, তাহলে মুখস্থ বসাবা। আর যদি মুখস্থ না থাকে তাহলে Q14 সিলিকন ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p2, তাই না? তাহলে সর্বশেষ ইলেকট্রন গেছে কোথায়, পিতে। তা যদি পিতে যায় তখন আমাদের সূত্র কি হয়, আমরা তার আগে যে এস থাকে সেই এস এর ইলেকট্রন নিব,
আর আমরা পি এর ইলেকট্রন নিব প্লাস আমরা 10 যোগ করব। দেখো পিতে সর্বশেষ ইলেকট্রন পিতে গেলে তখনই আমরা কত যোগ করব, 10 যোগ করব। সো এইখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 14। কত হচ্ছে, 14 হচ্ছে। সো দেখি আমাদের 14 অপশনে আছে কি না। ইয়েস, এখানে আমাদের অপশনে 14 রয়েছে। সো আমাদের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এক্স একটা মৌল, এই এক্স মৌলটার ইলেকট্রন সংখ্যা সবকিছু দেওয়া আছে। মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? সো ফলো করো। এখানে এই যে দেখো D2 এস, সবার আগে সবার শেষে কে আছে, এস আছে। এস এর আগে কে আছে, ডি আছে। এস এর আগে কে আছে, ডি আছে। সো D2S2, D2S2, তাহলে ডি আর এস এরটা যোগ করে দাও, 2 এর 2 যোগ করলে কত হয়, 4। সো গ্রুপ কত হবে, গ্রুপ হচ্ছে 4 হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? এবার একদম ডিরেক্টলি প্রশ্ন করতেছে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখো সে কোন গ্রুপের মৌল। সো এটা মনে রাখবো যে নাইট্রোজেন অলওয়েজ গ্রুপ 15 থেকে আসতেছে। তোমরা পর্যায় সারণী থেকে কবিতা মুখস্থ করেছো তাই না? যেরকম গ্রুপ 15 এর কবিতা হচ্ছে যে নবীন প্রবীণ আজ সবার বিদায়, আমরা এভাবে সবাইকে শিখাই যে নবীন প্রবীণ আজ সবার বিদায়। সো এই যে কবিতা তোমরা মুখস্থ করেছো সেই কবিতা কিন্তু তোমরা এই গ্রুপ 15 এ কাকে পাচ্ছ, নাইট্রোজেনকে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবারে চলো নেক্সট কোশ্চেন। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? 24, তো এটা আমাকে করে দেখতে হবে। 24 এ কে আছে? তো 24 এ যাচ্ছি আমি। 24 ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24। সো দেখো কি বলতেছে, বলতেছে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে গিয়া যে 4s2 3d4 এরকম হয় তাই না? বাট আমরা জানি এটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। সো তাহলে আমরা এখানে একটু পরিবর্তন ঘটাবো। কি ঘটাবো, ডি হবে 5, খেয়াল করো, ডি হবে 5 আর এস হবে কত, 1। তাহলে বলছিলাম যে এস এর পাশে যদি ডি থাকে তাহলে এদের দুজনের ইলেকট্রন সংখ্যা আমরা যোগ করে ফেলবো। সো এস এ আছে একটা, ডিতে আছে 5টা, মোট যোগফল হচ্ছে 6। তাহলে 24 যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তার গ্রুপ সংখ্যা হবে 6। দেখো আমাদের ক নাম্বারের সাথে এটা মিলে যাচ্ছে, ক নাম্বারের সাথে এটা মিলে যাচ্ছে। ওকে ফাইন, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্নটা একটু ভালো মতো বুঝতে হবে। এখানে একটু ওরা জাস্ট মাথা খাটানোর চেষ্টা করেছে। ওকে ফাইন। সো দেখো নেক্সট প্রশ্ন। এখানে এন এর মান 3 বলছে, খেয়াল করে এখানে এন এর মান কিন্তু 3 বলছে। তাহলে এটা কত হবে, 3s2, কত হবে, 3s2। আর n-1p6, তার মানে 3 থেকে 1 বাদ দাও তাহলে হচ্ছে 2, এখান থেকেও 3 থেকে 1 বাদ দাও 2, তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে 2s2 2p6 3s2। এটাও ঠিক, দেখো 2s2 2p6 3s2 3p5। তাহলে আমরা এখানে এভাবে নির্ণয় করতে পারলাম। আচ্ছা, এখানে বলতেছে যে পি মৌলটি কত নং গ্রুপে অবস্থিত, পি মৌলটি, পি মৌলটি। আচ্ছা ফাইন, তো আমরা পি মৌলের ইলেকট্রনগুলোকে একটু কাউন্ট করে ফেলি এবং পরমাণুটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো পি মৌলের সর্বশেষে আছে হচ্ছে 2টা, 2, এখানে আছে 6, কত হয় 8, 8 আর 2 কত হয় 10। তাহলে অবশ্যই সামনে একটা 1s2 আছে, কেননা 1s2 বাদ দিয়ে তো আর 2s2 হবে না তাই না? সো দেখো 2, তারপরে হচ্ছে 4, তারপর 10, তারপরে 12, 12তে কে আছে, ম্যাগনেসিয়াম আছে, 12তে কে আছে, ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। দেখো ম্যাগনেসিয়াম 12 কত হচ্ছে, জাস্ট আগে ইলেকট্রন বিন্যাসটা করো, 1s2 2s2 2p6 3s2। ওকে, এবারে ফলো করো। এবারে কিন্তু দেখো এই যে এস, এই এস একদম সম্পূর্ণ একা, তার মানে 3 নাম্বার ঘরে এস বাদে আর কেউই নাই, 3 নাম্বার ঘরে এস বাদে আর কেউ নাই, শুধু এস একাই। ডিও নাই তার পাশে, আবার তার পাশে পিও নাই। পি যদি থাকেও সে আগের স্তরের 2 নাম্বার স্তরের, 2 নাম্বার স্তরের পি, ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র এস এর ইলেকট্রনগুলাই নিব। তাহলে এস এর ইলেকট্রন আছে কয়টা, 2টা। তাহলে আমার গ্রুপ কত হবে, আমার গ্রুপ নাম্বার হয়ে যাচ্ছে 2। দেখি তো আমরা এখানে গ্রুপে 2 নামক কোনো অপশন আছে কিনা। ইয়েস, আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। চলো নেক্সট প্রশ্ন। অক্সিজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? অক্সিজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? সো আমরা অলরেডি একটু আগে এটা বের করেছিলাম যে অক্সিজেন পর্যায় সারণীর গ্রুপ 16 এ অবস্থিত। নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীতে, আচ্ছা আমরা একটু বড় করে নেই। দেখো নেক্সট, দেখো পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এর আগে কোন একটাতে করেছি। ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? গ্রুপ 15 এ, গ্রুপ 15 এ। আচ্ছা নেক্সট, পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কোন গ্রুপে? অ্যালুমিনিয়ামটা নিয়ে একটু কাজ করতে পারি। অ্যালুমিনিয়ামটা নিয়ে এর আগে কখনো ইলেকট্রন বিন্যাস করি নাই আমরা, তো চলো আমরা একটু অ্যালুমিনিয়ামটা দেখে ফেলেছি, অ্যালুমিনিয়াম কত হতে পারে।
আচ্ছা, সো অ্যালুমিনিয়াম 13, তাই না? 13 কি হচ্ছে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p1। এখানে কাহিনী আছে, এখানে এস আর পি কিন্তু একই 3 নাম্বার পর্যায়ের মধ্যে এস আর পি আছে। সো আমার এবার পি কে কেন্দ্র করে আগাতে হবে, পি কে ফোকাস রেখে আগাতে হবে। সো এসি ইলেকট্রন আছে কয়টা? 2টা। পিতে আছে কয়টা? একটা। আর এস আর পি আসলে এর সাথে অতিথি হিসাবে কে আসে? 10 আসে। সো মোট যোগফল কত হচ্ছে? 13। মোট যোগফল কত হচ্ছে? 13। আচ্ছা, সো আমাদের তো অ্যালুমিনিয়াম পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 13তে অবস্থিত। অ্যালুমিনিয়াম পর্যায় সারণীর গ্রুপ 13তে অবস্থিত। আচ্ছা, যাচ্ছি নেক্সট প্রশ্নে। বোরন কোন গ্রুপের মৌল? বোরন তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। সো দেখো বোরন 5 হিসাব করো, তাহলে কি হবে? 1s2 2s2 2p1। তো দেখো এখানে এস আর পি একই পর্যায়ের মধ্যে আছে, তাহলে আমরা পি কে কেন্দ্র করে আগাবো। পি এর ইলেকট্রন আছে কয়টা? একটা। পি এর আগে এসি আছে কয়টা? 2টা। আর এদের অতিথি হিসেবে কে আসে? 10। তাহলে কত হচ্ছে? 13। কত হচ্ছে? 13। তাহলে এটাও কত নম্বর গ্রুপে অবস্থিত? বোরন কত নম্বর গ্রুপে অবস্থিত? 13 নম্বর গ্রুপে অবস্থিত। সো এখান থেকে ক্যান্সার হচ্ছে ক নাম্বার। আচ্ছা, সালফার পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? দেখো সালফারের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা সালফারটা, আচ্ছা চলো সালফারটা একবার করে ফেলি, সালফারটা একবার দেখে ফেলি আমরা। অক্সিজেন এবং সালফার একই গ্রুপে, সো ওদের মেকানিজম এক। সালফার হচ্ছে 16, কি হচ্ছে? 1s2 2s2 2p6 3s2 3p4। আচ্ছা, সর্বশেষ 3 নম্বর স্তরে এসও আছে পিও আছে। 3 নম্বরে এস পি দুজনেই আছে। তো এসি ইলেকট্রন আছে কয়টা? 2টা। পিতে আছে কয়টা? 4টা। এক্সট্রা কত আসবে? 10। তাহলে যোগফল কত হচ্ছে? 16। তাহলে অ্যান্সার কত হবে? 16। 16 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আচ্ছা, দেন বলতেছে টাইটানিয়াম মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? টাইটানিয়াম সবার আগে লাগবে আমাদের পারমাণবিক সংখ্যা, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম। তো তাহলে কত হবে বলো তো? টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। সো টাইটানিয়াম 22 কি হবে দেখো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। এই হচ্ছে 22টা। 2 4 10 12 18 20 22। তো ডি, ডি এর আগে কি আছে? এস আছে। তো এইটা হচ্ছে আর একটা সিনারিও, যে ডি এবং এস, মানে ডি যখনই আসবে, যখনই তোমার ডি থাকবে, এই ডি এর পাশে যে এসটা থাকবে, ডি এর হোক সে বাম পাশে হোক সে ডান পাশে, যেখানেই থাকুক না কেন, সেই এস এর ইলেকট্রনগুলো নিব আর ডি এর ইলেকট্রনগুলো নিব। ফাইন, তাহলে ডি তে ইলেকট্রন আছে কয়টা? 2টা। এসে আছে কয়টা? 2টা। যোগফল কত হচ্ছে? 4। তাহলে টাইটানিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? 4। সো আশা করতেছি তোমরা এই 59 নাম্বারটাও বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো এখানে কি বলছে, যে এ একটি মৌল যার বাম পাশের নিচে লেখা আছে 16, তার মানে এখানে বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? তো তোমরা জানো যে 16 নাম্বার মৌল কে বলতো? সালফার, তাই না? আমরা কিন্তু একটু আগে সালফারের ইলেকট্রন বিন্যাস করেছিলাম, সো আমি এটা আর করছি না। সালফার কোন গ্রুপে অবস্থিত? সালফার গ্রুপ নাম্বার 16 এ অবস্থিত। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? সো এখানে তোমাকে পরমাণুর নাম মেনশন করে দিছে। সো তোমরা মেইনলি দুইটা জিনিস ফলো রাখবা, মানে দুইটা জিনিস ফলো করবা বা মনে রাখবা। কি কি? নাম্বার 1, হয়তো পরমাণুর নাম বলে দিবে, আর না হয় পারমাণবিক সংখ্যা বলে দিবে, আর না হয় এমন কিছু একটা ক্লু তোমাকে দিবে যেখান থেকে তুমি পরমাণুটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারো। সো এইভাবেই আসলে তোমাকে প্রশ্নটা করা হবে, অ্যান্ড দেন জিজ্ঞেস করা হবে যেটার গ্রুপ কত হবে, এটার পর্যায় কত হবে, এইভাবেই আসলে কোশ্চেনগুলো করা হবে। সো আমাদেরকে নিকেল সম্পর্কে জানতে চাইছে। সো নিকেলের পারমাণবিক সংখ্যা কত? নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। সো তাহলে আমরা কি করতে পারি দেখো তো? সেম থাকবে, শুধুমাত্র ডিতে বাড়বে। D2 এর জায়গায় কত হয়ে যাবে বলো তো? D2 এর জায়গায় হয়ে যাবে D8। এবার যোগ করো, 8 + 2 = কত হয়ে যাচ্ছে? 10। যে রুলসগুলো অলরেডি আগেই বলছিলাম, ডি এর পাশে যদি এস থাকে সেই এসটাকে আমরা নিব, মানে সেই এস এর ইলেকট্রনগুলোকে আমরা নিব। সো 8 এর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 10। সো দেখি এখানে নিকেলের গ্রুপ 10 আমাদের অপশনে রয়েছে কিনা। ইয়েস, দেখো গ নাম্বারটা বলতেছে, গ নাম্বার অপশনটা কিন্তু 10 বলা আছে। যাচ্ছি নেক্সট পর্যায়ে, পটাশিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে? সো এবার কোশ্চেন পাল্টাচ্ছে, এতক্ষণ আমরা গ্রুপে ছিল, এবার কোশ্চেনটা হচ্ছে কোন পর্যায়ে। সো চলো আমরা একটু পটাশিয়ামকে নিয়ে একটু আলোচনা করতে পারি। পটাশিয়ামকে নিয়ে দেখো কি কি করা যায়। পটাশিয়াম কে, কে হচ্ছে কত? 19। সো কি হবে দেখো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। রাইট, এখন পর্যায়ের সূত্র কিন্তু একটাই, যে
ইলেকট্রন সর্বোচ্চ যে শক্তি স্তরে যায় সেই শক্তি স্তরটাই হয় পর্যায় সংখ্যা। ইলেকট্রন সর্বোচ্চ যে শক্তি স্তরে যায় সেটাই হয় পর্যায় সংখ্যা। আমরা এটাকে খুব সুন্দর ভাষায় এভাবে বলি যে সর্বশেষ এস এর সহগ। তো সর্বশেষ এস কোনটা? 4s। তাহলে 4s এর বাম পাশে কত আছে? 4। তাহলে পর্যায় কত হবে? 4 হবে। তাহলে পটাশিয়ামের পর্যায় কত, বা পটাশিয়াম কোন পর্যায়ের মৌল? পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। সো আমাদের গ নাম্বারটা হচ্ছে এখানকার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, Z12 মৌলটির অবস্থান কোন পর্যায়ে? কোন, এখন আমাদের কোশ্চেনগুলো আসবে পর্যায় কেন্দ্রিক। জেড কে ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়ামের পর্যায় কত হবে? দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে 12। সো আমরা এইখান থেকে একটু চেঞ্জ করতে পারি, ম্যাগনেসিয়াম 12 যেহেতু। সো জাস্ট এখান থেকে এইটুকুই হবে যে Mg12। ওকে ফাইন। সো সর্বশেষ এস কোনটা? 3s। তাহলে এস এর সহগ কত? 3। সো পর্যায় হচ্ছে 3। এটাকে দুইভাবে বলা যায়। তুমি চাইলে সর্বশেষ এস এর কথা বলতে পারো, আবার সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা আর কি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 3, আমাদের পর্যায় 3। তাহলে এখান থেকে অ্যান্সার পাচ্ছি ম্যাগনেসিয়ামের জন্য কত পাচ্ছি আমরা? অ্যান্সার হচ্ছে 3। সো গ নাম্বারটা। আচ্ছা, এবারে আসো চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? এখানে 4টা মৌল দিচ্ছি। এখানে বলতেছে যে কোন মৌলটা তোমার চতুর্থ পর্যায়ের, কোন মৌলটা তোমার চতুর্থ পর্যায়ে। সো ম্যাগনেসিয়ামের পর্যায় হচ্ছে 3, ঠিক আছে। ক্লোরিনের পর্যায় হচ্ছে 3, তারপর ওর পর্যায় হচ্ছে তোমার বিনা মেঘনা কেয়া এস আর। তো এখানে চতুর্থ পর্যায়ে বলছে, সম্ভবত চতুর্থ পর্যায়ের মৌল হচ্ছে ক্রোমিয়াম হবে, এটা শিওর। বাট আমি একটু চেক করি যে এস আর এটাও কি চতুর্থ পর্যায়ের মৌল হচ্ছে কিনা। এস আর না, সরি, এটা পঞ্চম পর্যায়ের মৌল, চতুর্থ পর্যায়ের মৌল না। এস আর এর এটা হচ্ছে পঞ্চম পর্যায়ের মৌল। সো এটা হচ্ছে 5। সো 4 এর অ্যান্সার হচ্ছে আমাদের ক্রোমিয়াম, এই চতুর্থ পর্যায়ের মৌল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ের, খেয়াল করো কি বলছে, দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটি? দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল হচ্ছে নিয়ন, একদম বর্ডার লাইনে গ্রুপ 18, মানে দ্বিতীয়, মানে যে কোনো পর্যায়ের সর্বশেষ মৌলটা গ্রুপ 18তে গিয়ে শেষ হবে। যে কোনো পর্যায়ের সর্বশেষ মৌল গ্রুপ 18তে গিয়ে শেষ হবে। তো সেই হিসেবে আমাদের দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল হচ্ছে নিয়ন। দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌলটি হচ্ছে নিয়ন। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? সো আমরা অনেকবার আয়রনের ইলেকট্রন বিন্যাস করেছি, চলো না হয় আমরা আরেকবার করে ফেলি। সো Fe 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 আয়রন। এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, বা সর্বশেষ এস এর সহগ। তুমি যেভাবেই ধরো না কেন তোমার অ্যান্সার উভয় অ্যান্সার এক জায়গাতেই মিলবে, যে সর্বশেষ এস এর কাছে যেতে হচ্ছে। সেটা কত? 4। সো আয়রন কোন পর্যায়ের মৌল? আয়রন আমাদের চতুর্থ পর্যায়ের মৌল। সো চতুর্থ হচ্ছে গ নাম্বারটা, চতুর্থ পর্যায়ের মৌল। আচ্ছা, নেক্সট প্রশ্নগুলো যাচ্ছে, দেখো ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আমরা একটু আগেই করেছি ম্যাগনেসিয়ামের অ্যান্সারটা। ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত, তৃতীয় পর্যায়ে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ল্যান্থানাম কত নং পর্যায়ের মৌল? ল্যান্থানাম বলতে একটা মৌলকে বোঝানো হচ্ছে যার নাম হচ্ছে ল্যান্থানাম। এটা একটু বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। সো এটা পর্যায় সারণীর কত নং গ্রুপে অবস্থিত? 6 নং, ষষ্ঠ পর্যায়ে। আচ্ছা, এখানে আমি একটু তোমাদেরকে জিনিসটা একটু বুঝাই। ল্যান্থানাম বলতে এখানে মূলত আমাদের ল্যান্থানাইট সারির যে মৌলগুলো রয়েছে এগুলো, আর অ্যাক্টিনাম বলতে অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো রয়েছে। সো আমরা জানি যে ল্যান্থানাইট সারি হচ্ছে পর্যায় 6, অ্যাক্টিনাইট সারি হচ্ছে পর্যায় 7। সো এর জন্য এটা ষষ্ঠ পর্যায়ে অবস্থিত। আচ্ছা, 19 মৌলটির অবস্থান কোন পর্যায়ে? পটাশিয়াম নিয়ে কাজ করেছে, তাই না? পটাশিয়াম কোন পর্যায়ের মৌল? পটাশিয়াম আমাদের চতুর্থ পর্যায়ের মৌল। সো যেহেতু এটা অলরেডি একবার দেখিয়ে ফেলেছি, এটা তোমরা পটাশিয়ামের মতো করে এটার অ্যান্সার করবে। এখানে মেইনলি পটাশিয়ামকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এক্স ওয়াই জেড তিনটা মৌল, এক্স ওয়াই জেড তিনটা মৌল। এটি পর্যায় সারণীর একটি গ্রুপের খণ্ডিত অংশ। এক্স ওয়াই জেড কোনো মৌলের প্রতীক নয়। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে ওয়াই মৌলটি কোন পর্যায়ের? ওয়াই, দেখো সেম কোশ্চেন, পটাশিয়াম কেন্দ্রিক। ওয়াই হচ্ছে 19 হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়। এটার অ্যান্সার অলরেডি আমরা বের করে ফেলেছি, চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্যায় হবে আর কি। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর আমাকে অ্যান্সার করতে হবে। এখানে কি বলতেছে যে বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের পরে কি হবে? এক্স কি হবে? ম্যাগনেসিয়াম, তাই না? বিনা মেঘনা কেয়া। তো বেরিলিয়াম এক্স হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম,
আর ওয়াই হচ্ছে আমাদের ক্যালসিয়াম। এবারে দেখো কার কথা বলতেছে, এখানে বলতেছে এক্স মৌলটি কোন পর্যায়ের, বেরিলিয়াম সরি ম্যাগনেসিয়ামের কথা জিজ্ঞাসা করতেছে। ম্যাগনেসিয়ামের অলরেডি পর্যায় দেখানো শেষ। ম্যাগনেসিয়াম কোন পর্যায়ের বলো তো? ম্যাগনেসিয়াম কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল। ম্যাগনেসিয়াম আমাদের তৃতীয় পর্যায়ের মৌল। ওকে, সো আমাদের এখান থেকে এগুলো আমাদের অ্যান্সার করা শেষ। এবারে চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলতেছে এখানে একটা পর্যায় সারণীর একটা খণ্ডিত অংশ আমাকে তুলে দিয়েছে। তো এ মৌলটি দেখো, এখন কে দ্বারা তো পটাশিয়াম বোঝাই যাচ্ছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, তাহলে এ হচ্ছে অবশ্যই ক্যালসিয়াম, কেননা পটাশিয়ামের পরে সিরিয়ালি কি আসে? ক্যালসিয়াম আসে। তো এখানে বলতেছে যে এ মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? ক্যালসিয়াম। তাহলে যেহেতু খেয়াল করো, যেহেতু আমরা পটাশিয়ামেরটা জানি, এক্সামে একটা সুবিধা কি জানো, এক্সামে তুমি যদি একটা ভ্যালু জানো, সেই জানা ভ্যালুটাকে তুমি কাজে লাগাতে পারো চাইলে। তুমি যেহেতু পটাশিয়ামেরটা আমরা অলরেডি কয়েকবার করেছি, যে হ্যাঁ পটাশিয়াম কিন্তু 3-4টা প্রশ্ন এসেছে যে পটাশিয়ামের পর্যায় কত, পটাশিয়ামের পর্যায় কত। তো আমরা তখন অ্যান্সার দেখেছি যে পটাশিয়াম 19 নং মৌল, পারমাণবিক সংখ্যা 19, যার গ্রুপ হচ্ছে 1, পর্যায় হচ্ছে 4। তো পটাশিয়াম যদি পর্যায় 4 হয়, তাহলে অবশ্যই ক্যালসিয়ামেরও পর্যায় কত হবে? ক্যালসিয়ামেরও পর্যায় 4 হবে। তুমি একটু করে দেখো, আশা করি তোমরা এটার অ্যান্সার বুঝতে পারবা। আচ্ছা, এবারে যে কোশ্চেনটা বলছে দেখো, এ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস NH2NP5, যেখানে N হচ্ছে 3, পর্যায় সারণীর এ মৌলের অবস্থান কত? আচ্ছা, এখন তার আগে একটু তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি। এর আগের প্রশ্নের এ খেয়াল করো, এই আগের প্রশ্নের এ আর পরের প্রশ্নের এ কিন্তু সেম না, তোমরা এটাকে রিলেট করো না, দুইটা প্রশ্ন আলাদা। এখানে এ দুইটাই এ বলেছে, বাট এই এর আরেকটা এক্সট্রা সংখ্যা তোমাকে দিয়ে দিচ্ছে যে N হচ্ছে 3, NH2NP5। আচ্ছা, সো দেখো আমরা এটা নিয়ে একটু কাজ করি। দেখো এখানে বলতেছে যে এরকম বলতেছে যে এখানে এরকম বলতেছে যে NH2NP5, ফার্স্টে হচ্ছে আমাকে এরকম বলা, এবং N এর ভ্যালু কত বলা আছে? 3 বলা আছে। N এর ভ্যালু কত বলা আছে? 3 বলা আছে। সো আমাদের N এর মান যেহেতু বলে দিচ্ছে, সো চলো আমরা এখন মানগুলোকে এখানে ইনপুট দিতে পারি। তাহলে কি হবে বলো তো? এটা হবে আমাদের 3p5, আর এটা হবে আমাদের 3s2। এখন কোশ্চেন হচ্ছে এর আগেও তো তাহলে 1s2, 2s2 সবাই পরিপূর্ণ, ফাইন, কোনো এখান থেকে কোনো ঝামেলা নাই। তাহলে এখান থেকে অ্যান্সার বের করার সহজ পদ্ধতি হচ্ছে এইটাই, সর্বশেষ কোয়ান্টাম মানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমাদের পর্যায় কত হবে? আমাদের পর্যায় হবে 3, কেননা 3 এর আগের যারা আছে এদেরটা আমি জানি, 1s আছে, 2s আছে, 2p আছে, আর 3টা তো আমাকে বলে দিয়েছে। 3 এর পরে অবশ্যই কেউ নাই বিধায় কিন্তু সেটা আমাকে আর প্রশ্নে বলে নাই। তাহলে এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান কত? 3। আমাদের পর্যায় কত হবে তাহলে? এই মৌলের পর্যায় কত হবে? এই মৌলের পর্যায় হচ্ছে 3। আচ্ছা, আরো একটা জিনিস জানতে চাচ্ছে যে এটা কোন পর্যায়ের, খেয়াল করো অবস্থান বলছে, এখানে অবস্থান বলতেছে, শুধু পর্যায় নিয়ে কাজ করলেই হবে না, সবগুলো অপশনারি পর্যায়, তৃতীয় পর্যায় নিয়ে বলছে। তাহলে আমাকে এখানে আরো একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? চলো আমরা সেই আগের যে থিওরিগুলো ছিল সেখানে ফিরে যাই। এখানে দেখো, ফলো করো, পি এবং এস কি একই, মানে একই নাম্বার, 3s 3p মানে একই সংখ্যা, তার মানে এটা আমরা পি ব্লক হিসেবে ধরবো। আমাদের পি ব্লকের সূত্র কি ছিল? সর্বশেষ এস, মানে পি এর সাথে যে এসটা থাকবে সেই এস এর ইলেকট্রনগুলো নিব, প্লাস পি এর ইলেকট্রনগুলো নিব, প্লাস 10 যোগ করব, কত হচ্ছে? 17। কত হচ্ছে? 17। সর্বশেষ এস নিব, সর্বশেষ পি নিব, এক্সট্রা 10 যোগ করব, 17। তাহলে গ্রুপ 17, পর্যায় 3, গ্রুপ 17, পর্যায় 3। সো এটা গ নাম্বারটাই দেখা যাচ্ছে সেম, মানে এখানের সাথে মিলতেছে। আচ্ছা, এবারে বলতেছে এই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তার মানে আয়রনের কথা বলতেছে। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোথায়? তাহলে আমরা আয়রন নিয়ে কিন্তু অনেকবার কাজ করেছি, আয়রন আমাদের অনেকবার এসেছে, আমাদের না হয় আরেকবার আমরা আয়রন নিয়ে কাজ করব। আয়রন দেখো, সো Fe, তাই না? 26, তাহলে কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6 এরকম ছিল। তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 4। তাহলে পর্যায় হচ্ছে 4। পর্যায় কত? 4। গ্রুপ কত? বলছিলাম যে ডি এর পাশে যদি এস থাকে তাহলে এই দুটোকে যোগ করে দাও, 6 আর 2, তাহলে গ্রুপ কত হচ্ছে? গ্রুপ হচ্ছে 8। তাহলে গ্রুপ 8, পর্যায় 4। গ্রুপ 8, পর্যায়, হ্যাঁ চতুর্থ পর্যায় গ্রুপ 8। ক নাম্বারটা দেখো, চতুর্থ পর্যায় গ্রুপ 8। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীতে আর্সেনিক মৌলটির অবস্থান কোথায়? আর্সেনিক মৌলটির অবস্থান কোথায়? দেখো সিলেট বোর্ডে এসেছে, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 33। সো চলো আমরা এখন আর্সেনিকের পারমাণবিক সংখ্যা একটু জেনে এখান থেকে ইলেকট্রন বিন্যাসটা করার চেষ্টা করছি। এখান থেকে আমরা এটা বের করতে পারবো আর্সেনিক। তো এটা এখান থেকে একটু চেঞ্জ আসবে। তাহলে ফার্স্ট অফ অল D10, তাই না? D10, তারপরে কত হচ্ছে? তাহলে 4p, তাহলে এই হচ্ছে 30,
আর 3 33। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এবারে চলো আমরা এখান থেকে গ্রুপ আর পর্যায় নির্ণয় করি। তো আমরা গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে হলে আমাদেরকে একটু সাজাতে হবে। এই লাইনটাকে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করব। দেখো তাহলে কি লেখা যায়, 1s2 2s2 2p6 3s2 3p6। এবার ডিটাকে একটু আগে নিয়ে আসি, 3d10, তারপর কি লেখা যায় 4s2, তারপর কি লেখা যায় 4p3। আচ্ছা, এখন কেন এই কাজটা করলাম, কারণ জাস্ট 4s এবং 4pর যেই সহগগুলো যে সেম, এইটা জাস্ট বোঝানোর জন্য এই কাজটা করা হচ্ছে। তো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত, 4, তাহলে পর্যায় কত হবে 4। আর গ্রুপ কত হবে দেখো, যেহেতু এরা পি ব্লকের অন্তর্ভুক্ত, তাহলে এস এর ইলেকট্রন নাও 2, পি এর ইলেকট্রন নাও 3, এক্সট্রা যোগ করো 10, ইজিকস টু কত হচ্ছে 15। তাহলে গ্রুপ 15 পর্যায় 4, গ্রুপ 15 পর্যায় 4। দেখো গ নাম্বারটা, গ্রুপ 15 পর্যায় 4। আচ্ছা, আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সালফার নিয়ে আবারও কথা হচ্ছে, সালফার নিয়ে অনেকবার কাজ করেছি। সালফারের অবস্থান আমাদের হচ্ছে কাজে গ্রুপ 16 তৃতীয় পর্যায়, ক নাম্বারটা গ্রুপ 16 তৃতীয় পর্যায়। ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণীর দেখো, এখানে খেয়াল করো কোন পর্যায়ে, আগে পর্যায়ে বলছে তারা কোন পর্যায়ে ও কোন গ্রুপে। সো আগে বসবে পর্যায়, তারপরে বসবে গ্রুপ। ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 2। সো আমাদের খ নাম্বার দেখো 4 নাম্বার পর্যায়, 2 নাম্বার গ্রুপ। নেক্সট প্রশ্ন, তিনটা এখান থেকে আমাদেরকে তিনটা পরমাণু একটা উদ্দীপকের খণ্ডিত অংশ দিচ্ছে। এখানে বলতেছে বি মৌলটি। তো এখানে আমাদেরকে কিছু পরমাণুর নাম বলে দিচ্ছে তারা, যেরকম সিলিকন। দেখো সিলিকন, এসআই মানে কি সিলিকন, তাহলে সিলিকনের পরে বি মৌলটা কি হবে, অবশ্যই ফসফরাস হবে। তাহলে বলতেছে যে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে, ফসফরাসের অবস্থান কোন পর্যায়ে এবং কোন গ্রুপে। সো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা এখন আমাদেরকে একটু করতে হচ্ছে। ফসফরাস P15, তাই না? তাহলে কি হচ্ছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p3, এই হচ্ছে 15টা ইলেকট্রন। তো দেখো তো এস আর পি এর সহগ সেম কিনা। ইয়েস, এস এবং পি এর সহগ সেম, তার মানে এটা আমাদের পি ব্লকের অন্তর্ভুক্ত, মানে এই ফসফরাস পি ব্লকের মধ্যে পড়বে। সো তাহলে কি হবে, সর্বশেষ এস এর ইলেকট্রন দিব, আর কি নিব সর্বশেষ পি এর ইলেকট্রন দিব, আর কি করব 10 যোগ করব, ইজিকস টু কত হবে 15। সো গ্রুপ কত 15। পর্যায় কত, পর্যায় হচ্ছে সর্বোচ্চ যে সহগটা, তাহলে পর্যায় হচ্ছে 3। পর্যায় কত, পর্যায় হচ্ছে 3। তাহলে গ্রুপ হচ্ছে 15, পর্যায় হচ্ছে 3। ব্যাস, আমাদের গ্রুপ 15 পর্যায় 3 হয়ে গেল। গ্রুপ 15 পর্যায় 3 দেখো খ নাম্বারটার সাথে মিলে যাচ্ছে, গ্রুপ 15 পর্যায় 3 খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, মানে বাইরের বলতে সর্বশেষ যে শক্তি স্তর সেখানে একটি ইলেকট্রন বিদ্যমান, সোডিয়াম। কেন বলতো, সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে তোমরা যদি এটা সব থেকে ভালো হয় যে আমরা যদি ডায়াগ্রামটা এঁকে দেখাতে পারি, তাহলে এটা একটু সহজে বুঝে যায়। সোডিয়াম প্রথম লেয়ারে কয়টা, 2টা, দ্বিতীয় লেয়ারে কয়টা, 8টা, তাই না? সেকেন্ড লেয়ার হচ্ছে 8টা, এবং বাহিরের বা সর্বশেষ যে স্তর সেখানে কয়টা, একটা। সো আমাদেরকে এটা জানতে চাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ যে কক্ষপথ সেখানে ইলেকট্রন কয়টা, এই যে একটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, দেন ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসে শক্তি স্তর কতটি, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসে শক্তি স্তর কতটি। সো ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসে শক্তি স্তর 4টি, কয়টা, 4টা। বুঝলাম কিভাবে, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ক্যালসিয়াম 20, দেখো তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে কয়টা শক্তি স্তর কাজে লাগছে, এটা হচ্ছে 1 2 3 4। সো ক্যালসিয়াম মৌলের শক্তি স্তরের ক্ষেত্রে কয়টা, 4টা। আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার বলতেছে দেখো দুইটা পরমাণু যাদের নাম হচ্ছে ক্যালসিয়াম এবং জিঙ্ক, তাহলে এদের সম্পর্কে এখন আমাকে বলতে হবে। বলতেছে এদের যোজনী একই, ইয়েস কথাটা সত্য, যে ক্যালসিয়ামেরও 2, ক্যালসিয়ামেরও 2 আর জিঙ্কেরও 2, উভয়ের যোজনী কি হবে, সেম হবে, উভয়ের যোজনী সেম হবে। ক্যালসিয়ামও 2 হচ্ছে, জিঙ্কও 2 হচ্ছে, সো উভয়ের যোজনী একই। নেক্সট কোশ্চেন হচ্ছে উভয়ের পর্যায় একই। তো উভয়ের পর্যায় একই, এটাও সত্য, বাট গ্রুপ একই না। তাহলে 1 এবং 3 দেখি কার সাথে ম্যাচ করতেছে, খ নাম্বার 1 এবং 3, ক্যালসিয়াম এবং জিঙ্ক 1 এবং 3 নাম্বার অপশনটি এখানে সঠিক। নেক্সট কোশ্চেন, তৃতীয় পর্যায়ের 16 নং শ্রেণীর, 16 নং শ্রেণী মানে গ্রুপ, আগেই বলছিলাম শ্রেণী বলতে গ্রুপকে বোঝানো হচ্ছে। সো তৃতীয় পর্যায়ের 16 নং গ্রুপের মৌলটির উত্তেজিত অবস্থায় যোজ্যতা শক্তি স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এটা কিন্তু খুবই একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের হচ্ছে, আগেই ফলো করো। তোমাকে কি বলতেছে, তৃতীয় পর্যায়ের, তৃতীয় পর্যায়ে 16 নং গ্রুপ। তো তৃতীয় পর্যায়ে 16 নং গ্রুপের প্রমাণ হচ্ছে সালফার। তৃতীয় পর্যায় এবং 16 নং গ্রুপের প্রমাণ কে বলতো, সালফার। আমি একটু প্রমাণ দিই, দেখো সালফার 16 কি বলতেছে,
1s2 2s2 2p6 3s2 3p4 এই যে তৃতীয় পর্যায়, আর গ্রুপ 4 আর 2 6 আর 10 16 10 যদি যোগ করি। এখন বলতেছে যে উত্তেজিত অবস্থায় যখন আমরা সালফারকে এক্সাইটেড করব তখন কি হচ্ছে দেখো, যখন আমরা সালফারকে এরকম অনেক বেশি এক্সাইটেড করব তখন সালফার ইলেকট্রন বিন্যাসটা কি হবে বলো, 1s2 2s2 2p6 3s1 3p3 আর হচ্ছে 3d2। তাহলে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা বলো তো, 6টা, তাই না? এই যেই বিজোড় বলতে আমরা যদি এরকম দেখাই, এই যেই একটা করে, তো সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 6টা। দেখি 6 আছে কিনা। ইয়েস, দেখো 6 আছে আমাদের, তাহলে এখান থেকে গ নাম্বারটা সঠিক অ্যান্সার 82। ওকে ফাইন, সো চলো আমরা নেক্সট আমাদের যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে 83 নাম্বার কোশ্চেন 83। এখানে কি বলতেছে দেখো। আচ্ছা, এখানে বলতেছে যে ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়াম 2+ মানে দুইটি ইলেকট্রন কমাইয়া এই ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? আর্গন। কেন? কারণ ক্যালসিয়াম 2+ এর দুইটি ইলেকট্রন ঘাটতি আছে, দুইটি ইলেকট্রন কম আছে। আবার আর্গনের ইলেকট্রন থাকে হচ্ছে 18টা, ক্যালসিয়াম 20 থেকে যদি 2 বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে, 18 হচ্ছে। সো এই জন্য এখানে অ্যান্সার কত হবে, 18 হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে, অর্থাৎ নাইট্রোজেনের সাথে আমরা মিল পাবো। ওকে ফাইন, সো দেখো এখানে কি বলতেছে, এখানে হচ্ছে ফসফরাস। কেন বলতো? কারণ নাইট্রোজেন যেই গ্রুপে ফসফরাস ঠিক সেম গ্রুপে, তাহলে নাইট্রোজেনের সাথে অবশ্যই ফসফরাসের ধর্মের একটা মিল থাকবে, এটাই স্বাভাবিক। চলো আমরা এটা একটু চার্টে দেখে ফেলি। এই যে দেখো, এই নাইট্রোজেন এবং ফসফরাস কিন্তু এরা একই গ্রুপের। এই যে নাইট্রোজেন এবং ফসফরাস গ্রুপ 15 এর সদস্য, এরা একই গ্রুপের, তাহলে অবশ্যই আমি এদের মধ্যে একটা মিল পাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন 85, সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল বিদ্যমান? সালফারের সাথে মিল হবে অক্সিজেনের, সালফারের সাথে মিল হবে সেলেনিয়ামের। এই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। তো তোমরা পর্যায় সারণীর কবিতা মুখস্থ করেছো তাই না? অনেকে মুখস্থ করতে পারো, মানে নর্মালি কবিতাই আমরা সবাইকে প্রোভাইড করি। যে গ্রুপ 16 এর কবিতা হচ্ছে ও এসএসসিতে পড়ে, এটা একটা সংক্ষেপে একটা বাংলা একটা ছন্দের মতো। তো ও মানে অক্সিজেন, এস মানে সালফার, এসএসসি মানে সেলেনিয়াম, তে মানে টেলোরিয়াম, আর পোতে পোলেনিয়াম। তো এইভাবে আমরা মৌলগুলোর সংক্ষেপে ছন্দ আকারে মনে রাখতে পারি। তো এটা তোমাদের জন্য একটা ইজিয়েস্ট, মানে একটা সহজ একটা টাস্ক আর কি। তো এখানের অ্যান্সারটা হবে কত? এখানের অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। নেক্সট প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ের কোন মৌলটি ব্যতিক্রম? অর্থাৎ গ্রুপ আমি নির্ণয় করব কিন্তু মৌলটা আসলে ব্যতিক্রম দেখায়। অ্যান্সারটা হচ্ছে হিলিয়াম। মানে হিলিয়াম কিন্তু গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর কারণটা কি দেখো, কারণটা যদি আমি দেখাই, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে, হিলিয়াম, ও সরি হিলিয়াম হচ্ছে 2, হিলিয়াম তাহলে কি হচ্ছে 1s2। তাহলে বেসিক্যালি হিলিয়ামের গ্রুপ হওয়া উচিত ছিল 2 আর পর্যায় হওয়া উচিত ছিল কত, 1। গ্রুপ 2 আর পর্যায় হওয়া উচিত ছিল কত, 1। কিন্তু এটা না করে হিলিয়ামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, হিলিয়ামকে আমরা নিয়ে যাচ্ছি গ্রুপ 18 পর্যায় 1। অর্থাৎ আমরা পর্যায়টা ঠিক রাখলেও গ্রুপটাকে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতেছি। গ্রুপ 2তে আর সে নেই, সে চলে যাচ্ছে কোথায়, গ্রুপ 18-এ। এখন কেন তাকে গ্রুপ 18-এ নিয়ে যাচ্ছি? কারণ হিলিয়ামের ভৌত ধর্ম, হিলিয়াম যে নিষ্ক্রিয় মৌল, সে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, সে তার দ্বিত্ব পূরণ করে, মানে প্রথম কক্ষপথে যে দুইটা, সেই দুইটা অরবিটাল সে দুইটি ইলেকট্রন দ্বারা সে পরিপূর্ণ করতে পারতেছে। সো এই জাতীয় ভৌত ধর্মের কারণে বা ভৌত অবস্থার কথা বিবেচনা করে আমরা হিলিয়ামকে গ্রুপ 2-তে স্থান না দিয়ে কোথায় স্থান দিয়েছি বলতো, গ্রুপ 18-তে স্থান দিয়েছি। আচ্ছা, এখানে একটা উদ্দীপকের কথা বলতেছে দেখো, যে এ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়। সো ফার্স্ট অফ অল আমি একটা ধারণা পাচ্ছি যে হ্যাঁ, এই চতুর্থ পর্যায়ের একটি মৌল A2+ আয়নের। খেয়াল করো, A2+ আয়নের সর্বশেষ শক্তি স্তর ডি অরবিটালে 6টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, খুবই মানে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। তাহলে বলতেছে A2+ আয়নের। ওকে ফাইন, তো এবারে আসো তোমাকে আমি একটু বুঝিয়ে দিই কীভাবে এই কাজগুলো করবা। A2+, এবং এখানে এটা বলতেছে যে A2+ আয়নের ডিতে মোট 6টি ইলেকট্রন আছে। ফলো করো, তাহলে ডি সর্বপ্রথম কত বলো তো, 3D। ডি সর্বপ্রথম কত, 3D। আচ্ছা, A2+, তাহলে A2+ বলতে আরও 2টি ইলেকট্রন আছে, তার মানে অবশ্যই সেটা আমার 4s2, সেটা আমার 4s2। তাহলে যদি তুমি এটাকে বৃদ্ধি করো, যদি আমরা এদেরকে এটা বাড়াই, তাহলে এটা অবশ্যই বুঝতে পারবো যে এটা একটা আয়রন মৌল। দেখো 3D6, তারপরে কত হবে 3p6, তারপরে কত হবে 3s2, তারপরে কত হবে 2p6, তারপরে কত হবে 2s2, তারপরে কত হবে 1s2। এখন কাউন্ট করো, দেখো তো 2 4 10 12 18 20 6 26। এখন দেখি আমরা এখানে কি প্রশ্নটা চেয়েছে, কি বলতেছে, এই মৌলের প্রতীক কোনটি? এই মৌলের প্রতীক হচ্ছে আয়রন, যেটা আমরা অলরেডি বলেই দিলাম। ইলেকট্রন কাউন্ট করে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ, এই মৌল হচ্ছে আমাদের আয়রন মৌল। আচ্ছা ফাইন, নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
উদ্দীপকের A2+ আয়নটি মানে A2+ আয়ন থাকা অবস্থায় ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম। এটা সত্য, কারণ আমরা জানি যে Fe কত হতে পারে, 3+ হতে পারে। Fe হতে পারে কি 3+, তো সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, ইয়েস, Fe2+ থেকে ইলেকট্রন গ্রহণ করে সে নিউট্রালও হতে পারে। আর আকারে A অপেক্ষা ছোট, এটাও সত্য। কিভাবে আকারে A অপেক্ষা ছোট হয় দেখো, একটু বুঝাই দেই। আকারে A অপেক্ষা ছোট হয়, নর্মাল যখন তুমি Fe বলবা, তখন তোমার ইলেকট্রনের লেয়ার কয়টা বলো তো? তখন তোমার ইলেকট্রনের লেয়ার হচ্ছে 4টা, অর্থাৎ ইলেকট্রন তোমার 4টা স্তরে বিন্যস্ত থাকবে। বাট যখন তুমি Fe2+ বলবা, তখন তোমার চতুর্থ লেয়ার টান নেই, তখন তোমার ইলেকট্রন কয় লেয়ারে সীমাবদ্ধ থাকবে? তখন তোমার ইলেকট্রন 3 লেয়ারে সীমাবদ্ধ থাকবে। সো যেহেতু ইলেকট্রন তোমার 3 লেয়ারে সীমাবদ্ধ, আর এখানে Fe বলতে ইলেকট্রন 4 লেয়ারে সীমাবদ্ধ, তাহলে আমার আকার বড় কোনটা? আমার আকার বড় হচ্ছে Fe-র। আকার ছোট কোনটা? আকার ছোট হচ্ছে Fe2+। তো তাইলে আমরা আমাদের এখানকার 3টা অপশন নিতে পারলাম। তো এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। তো আশা করছি তোমরা এটা বুঝছো। চলো নেক্সট প্রশ্নটা ফলো করি। কি বলছে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু ইলেকট্রন বিন্যাস। এখন তোমাকে এই কোশ্চেনটা যখন জিজ্ঞেস করা হবে, যদি বলা হয় আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি, সেটা অবশ্যই ইলেকট্রন বিন্যাস যদি অপশনে থাকে, ইলেকট্রন বিন্যাস সবার আগে। যদি ইলেকট্রন বিন্যাস না থেকে যদি পারমাণবিক সংখ্যা থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা হবে। আর আগের যেটা পাস্ট যেই পর্যায় সারণী, অর্থাৎ ল্যাভয়েসিয়ে বিজ্ঞানী মেন্ডেলিফ যে পর্যায় সারণী আবিষ্কার করেছিল, সেই মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। সো তিনটাই কিন্তু অ্যান্সার আসতে পারে, কিন্তু কোশ্চেনটা ভালো মতো পড়ে হিসাব করে দেন অ্যান্সার করতে হবে। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস, কারণ আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ এবং পর্যায়টাকে সেট করার চেষ্টা করি। আচ্ছা, পর্যায় সারণীর ব্যতিক্রম কোনটি? এখানে পর্যায় সারণীর ব্যতিক্রম কোনটি দেখো, হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম। ইয়েস, এটা আমরা নিতে পারি। কেন? কারণ হাইড্রোজেন একটি অধাতু হওয়া সত্ত্বেও গ্রুপ 1 ধাতুদের গ্রুপে তাকে আমরা স্থান দিয়েছি, সেই ব্যতিক্রম। আচ্ছা, হিলিয়ামের অবস্থান, এটাও সত্য। কেন? কারণ হিলিয়াম তো একটু আগে দেখালাম যে হিলিয়াম গ্রুপ 2-তে থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে স্থান দিচ্ছি গ্রুপ 18-তে, তাহলে এটা ব্যতিক্রম না। আর 3 নাম্বার বলতেছে ল্যান্থানাইড। অবশ্যই ল্যান্থানাইড সারির মৌলগুলোকে আমাদের পর্যায় 6-এ রাখা উচিত ছিল সবগুলো মৌলকে, কিন্তু আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি কোথায়? পর্যায় মানে নিচের দিকে আর কি, 6-এর মধ্যে না রেখে নিচে দেখাচ্ছি। সো যেহেতু 3টা সঠিক, 4 নাম্বার অপশন হচ্ছে সবগুলো, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? ঘ নাম্বারটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। মানে 3টা সঠিক, তার মানে সবগুলো আমরা এখানে অ্যান্সার হিসেবে নিতে পারবো। এই পর্বের সর্বশেষ প্রশ্ন, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারিকে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়ার কারণ কোনটি? মানে আমরা তো চাইলে গ্রুপ পর্যায় 6 এবং পর্যায় 7-এর মধ্যে এদেরকে স্থান দিতে পারতাম, কিন্তু আমরা পর্যায় 6 এবং পর্যায় 7-এ স্থান না দিয়ে এদেরকে কেন নিচে স্থান দিলাম? কারণ পর্যায় সারণীকে সুন্দর দেখানো। দেখো এখানে যদি আমি একটু তোমাদেরকে এটা দেখিয়ে দেই, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যে সারিটা রয়েছে, সেটা তো আমাদের পর্যায় সারণীর 6ষ্ঠ এবং 7ম পর্যায়ে অবস্থিত, তাই না? তো এদেরকে দেখো, খেয়াল করো, এই যে এতগুলো পরমাণু তোমার রয়েছে, হ্যাঁ, এই যে এতগুলো পরমাণুকে যদি আমি ছোট্ট ঘরের মধ্যে জায়গা দিই, তাহলে এটা কি হবে? এখানে ব্যাপারটা হচ্ছে যে সবাই সব ঘরে একটা একটা করে আছে। খেয়াল করো, সবাই সব ঘরে একটা একটা করে আছে। এবারে এই একটা ঘরে যা সত্যি যে বস্তির মতো হয় না, যে একটা জায়গায় অনেকগুলা মানুষ, অনেকগুলা মৌল এক জায়গায় আমি রাখতেছি, এটাকে ভালো দেখাবে না, স্বাভাবিক এটাকে ভালো দেখাবে না, পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো সেই হিসাব করে আমরা এদেরকে জাস্ট নিচে স্থান দিয়েছি, যেন পর্যায় সারণীটাকে কি দেখায়? সুন্দর দেখায়। আচ্ছা ফাইন। সো তাহলে আমাদের কিন্তু এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়, অবস্থান নির্ণয়, অবস্থানের ব্যতিক্রমগুলো যেগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করে ফেললাম। তো আমাদের এই পর্বটি প্রায় আমরা শেষ করেই ফেলেছি। আমরা আমাদের যতগুলো কোশ্চেন ছিল আমরা সেগুলো সব সমাধান করেছি। আমি তোমাদেরকে বলবো, তোমাদের মধ্যে যাদের এমসিকিউতে সমস্যা হয়, যারা এমসিকিউটার অ্যান্সার দেখে বুঝতে পারো না যে স্যার এখানের অ্যান্সার কোনটা হবে এবং কেন হবে, অ্যান্সার জানলেও আসলে বুঝো না যে অ্যান্সারটা 3 হলো, কেন 5 হলো না, কেন 10 হলো না, তারা আমাদের এই ফেসবুক থেকে আমাদের এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা উপকৃত হয়েছো। তবে তুমি যদি এটাকে পার্মানেন্টলি করতে চাও, বা তোমার কাছে যদি এরকম পার্মানেন্ট কোনো একটা কিছুর প্রয়োজন হয়, তাহলে তাদেরকে অবশ্যই আমি বলবো যে ইজি কেমিস্ট্রি নামক বইটি নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করো, কিউআর কোড স্ক্যান করো, ভিডিও দেখো, কেমিস্ট্রির এমসিকিউগুলো সমাধান করো, তুমি হয়ে যাবে কেমিস্ট্রির একজন বস লেভেলের স্টুডেন্ট, এবং তোমার এক্সামের মার্কস হবে কত? 100-তে 100। সো তাইলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।